তো লাস্ট ক্লাসে আমাদের যেটা পড়ানো হয়েছিল এবং দুইটা সেকশনে মোস্ট অফ এখন ল্যাবে পেয়ে গেছি যে আমাদের ফর লুপ নিয়ে ইন্ট্রোডাকশন শুরু হয়ে গেছিল এবং বুঝতে পারতেছো ওই ল্যাবে ওই ক্লাসের হচ্ছে কন্টিনিউশন আজকে। তো যা আমরা পড়ছিলাম ফর লুপ স্যার নিয়ে। অ্যাটেন্ডেন্স দেওয়া যাচ্ছে না স্যার, টাইম শেষ বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। স্যার রোবোটিক চেক করে তারপর বলতে টাইম শেষ। একটু ধরো, আমি একটু দেখে বলতেছি। হ্যাঁ, সবাই এখন একটু ট্রাই করো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যারা নতুন আসছি তাদের জন্য আমি লিঙ্কটা একটু আবার দিয়ে দিই। ওকে, সো ওই ক্লাসের হচ্ছে কন্টিনিউশন হবে এবং লাস্ট ক্লাস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন কনফিউশন থাকে এখন বলতে পারো। স্যার লুপের যে একটা কতগুলো প্রবলেম স্যার দিয়েছিলেন আপনি, ওখানে স্যার ওই যেটা আছে পিরামিডের মতো যেটা আছে ওইটা তো স্যার সলভ করছি, কিন্তু মাঝখানে যেটা ছিল ত্রিভুজের মাঝখানে কোনো সংখ্যা থাকবে না, সেটা কিভাবে সলভ করবো স্যার, বুঝি না এটা পার্ট। আচ্ছা আচ্ছা, ওই জিনিসগুলোর জন্য আমাদের আসলে নেস্টেড লুপের কনসেপ্ট লাগবে। তো ওইটাতে আমরা এখনো যাইনি, মানে ওই যে ওই কোশ্চেনের মধ্যে ফার্স্টের কোশ্চেন গুলো সলভ করার জন্য মোটামুটি কনসেপ্ট আমাদের দাঁড় করানো হয়ে গেছে। লাস্টের দিকে যেগুলা, যে তুমি যেটা বলছো প্যাটার্ন প্রিন্টিং, সেই দিকটা এখন আসলে আমরা যাইনি এবং ইনশাল্লাহ আজকের ক্লাসে আসলে যাবো না, নেক্সট ক্লাসে ওই জিনিসটা আমরা রিচ করবো। তো ইন দা মিন টাইম একটু ট্রাই করে দেখতে পারো, যেহেতু তুমি মানে বেশ ভালো দূরই আগাতে পারছো মাশাআল্লাহ। তো যেগুলা মিসিং সেগুলা কি কোনোভাবে কন্ডিশন দিয়ে আটকা দেওয়া যায় কিনা এটা একটু চিন্তা ভাবনা করতে পারো। আর এমনিতে এই কনসেপ্ট গুলা যে প্যাটার্ন প্রিন্টিং কিভাবে কি করে সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি ডিসকাস করবো। আজকে আর কি ফর লুপে আরো কিছু জিনিসপত্র দেখে ফর লুপটা অফ করে তারপর নেক্সট ফর লুপে যাবো আর কি। ঠিক আছে স্যার আর মানে আমাদের যে ফাইনাল কোশ্চেনটা মানে কি টাইপের কিভাবে আসবে তাহলে, মানে যে মানে কুড়িতে টার্ম যে ফাইনালের কথা বলতেছো? জি স্যার। আচ্ছা, মানে টার্ম ফাইনালে এক হচ্ছে তোমরা একটু আগের ইয়ারের কোশ্চেনগুলো দেখতে পারো, এটা একটা অপশন, কারণ গতানুগতিক কিছু পার্ট অবশ্যই আসলে ফলো করা হবে। আর এমনিতে যদি ওভারঅল বলতে চাই, টার্ম ফাইনালে কোশ্চেন হবে এরকম যে তোমাদেরকে কোনো প্রোগ্রামিং প্রবলেম দেওয়া হবে, যেটা তোমরা ওই লাস্ট ইয়াতেও দেখলা, কি বলে লাস্ট কুইজেও দেখলা। এর সঙ্গে হচ্ছে আহ, একটা টাইপ আছে, সেটা হচ্ছে তোমাকে কোনো একটা কোড দিয়ে বলা হবে এখানে সিনট্যাক্স এরর কোথায় কোথায় আছে, তোমাকে খুঁজে বের করা লাগবে। তারপর আরেক টাইপ হচ্ছে তোমাকে কোন একটা কোর্স সেগমেন্ট দিয়ে বলা হবে এটার আউটপুটটা কি হবে সেটা দেখা লাগবে। তো এরকম টাইপে জেনারেলি এটা কোশ্চেন করা হয়, মানে এইসব ছোট ছোট টাইপের। তো আইদার কোন একটা প্রবলেম দিয়ে সলভ করা বা কোডের সিনট্যাক্স এরর বের করা বা কি বলতাম আউটপুট ফাইন্ড করা, এইসব টাইপ প্রবলেম হচ্ছে জেনারেলি দেওয়া হয় এবং মোটামুটি এগুলা সেন্টার দিয়ে আর কি আমাদের ফাইনালে ইনশাআল্লাহ দেওয়া হবে। ওকে, আর কারো কোনো কিছু নিয়ে কোশ্চেন? স্যার তার মানে কি স্যার, মানে থিওরি যে মুখস্থ যেটা থাকে ওইটা কি খুবই তাহলে কম? মুখস্থ কিন্তু খুব বেশি নাই, কিছু কিছু কোশ্চেন হয়তো শর্ট কোশ্চেন আসতে পারে। আচ্ছা, ভালো কথা বলছো। যেমন আমরা লাস্ট সেক্টরের মধ্যে কিছু শর্ট কোশ্চেন দিয়েছিলাম যে কেস সেনসিটিভিটি কি, এগুলো কিন্তু খুব বেসিক টাইপ আইডিয়া। এবং চিন্তা করে দেখো এখন আমরা যেগুলো করতেছি সেগুলো একদম প্রথমে যে দেখছিলাম একদম বেসিক থিওরি, সেগুলো কিছু কিন্তু এখন আর নাই। এখন জাস্ট আমরা সিনট্যাক্স দেখতেছি, প্র্যাকটিস প্রবলেম দেখতেছি, জাস্ট একাস্টম হচ্ছে। তো ওই ফার্স্টের স্লাইডটা মনে হয় লেকচার 1 যেটা, সেটার কিছু স্লাইড আর কি তোমরা যদি দুই একবার গো থ্রু করো তাহলে মাথায় চলে আসবে যে কোনটা দিয়ে কি বোঝায়। কিন্তু একদম ফাটা মুখস্থ টাইপ যেগুলো আছে সেগুলো কিছু করা লাগবে না। ওই লেকচার ওয়ানের অনেক কিছু দেওয়া হয়েছিল যাতে তোমরা কনসেপ্ট বিল্ড করতে পারো যে কিভাবে কি হচ্ছে এটার জন্য। বাট ফাইনালও যে একদম মানে ওইখান থেকে ডিরেক্ট বলবো যে এইটা কি এবং কিছু এক্সাম্পল দাও, সংখ্যা দাও, উদাহরণ দাও, ওরকম টাইপ মোস্ট প্রবাবলি হবে না। বাট তোমরা আইডিয়া অবশ্যই রাখো যে কোনটা দিয়ে কি বোঝায়, তাহলে আসলে মানে পরের জিনিসগুলো ধরতে আর কি ঝামেলা। স্যার আপনি যেগুলো প্রবলেম গুলো দিয়েছেন যে লুপের বা তার আগের যে প্রবলেম গুলো, এইগুলা করলে কি স্যার ফাইনালে কি কোনো কমন পাওয়ার কোনো ইয়ে আছে না, যে? অ্যাকচুয়ালি ওইখান থেকে কোনো কমন পাওয়ার কোনো চান্স নাই। মানে ওইটা দেওয়াই হয়েছে যাতে তোমরা কোন একটা প্রবলেম পেলে যাতে তোমরা জিনিসটা কিভাবে অ্যাপ্রোচ নিতে হয়, কিভাবে কোড করতে হয়, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হোক। তবে ওইখানের মধ্যে কিছু কোশ্চেন আসলে ভালোই ডিফিকাল্ট দিয়ে দেওয়া আছে, কিছু কোশ্চেন একদমই সিলি কোশ্চেন। তো বুঝতে পারতেছো একদম ডিফিকাল্ট কোশ্চেন কখনোই ফাইনালে হবে না, আবার একদম সিলি কোশ্চেন সেটাও হবে না। তো তোমরা যদি ওগুলার সবগুলাই করা ট্রাই করো, নিজে নিজে করা ট্রাই করো, ইন দ্যাট কেস তোমার কনসেপ্টটা বিল্ড হয়ে যাবে যে কিভাবে কোনো একটা প্রবলেম দিলে কিভাবে আগাতে হয়। এবং ওটা যখন তোমার বিল্ড হবে, আমি যদি একটা মানে মিডিয়াম কোশ্চেন দিই তোমাকে সেটা সিম্পল কোশ্চেন লাগবে।
মানে ওই কনফিডেন্সটা যাতে আসে সেটার জন্য প্র্যাকটিস প্রবলেমটা দেওয়া, বাট হ্যাঁ ওখান থেকে হুবহু কোশ্চেন কখনোই দেওয়া হবে না, একটু শিওর। বা তোমরা এটা আসলে এই যে আমার যতগুলো একটা অনলাইন তো সব সেশনেরই হয়েছে, তো সেই অনলাইন থেকে আসলে আইডিয়া করতে পারো যে প্রত্যেকটা কোশ্চেন নোভেল কোশ্চেন একদম, যে তোমরা অলরেডি কোশ্চেনটা দেখে আসছো ওই প্র্যাকটিস প্রবলেম থেকে, সেটাই তুলে দেওয়া হয়েছে এমন কিন্তু কখনো হয় না। কিন্তু তাই বলে নোভেল কোশ্চেনটা যে ভয়াবহ কঠিন সেটাও না, ইজি কোশ্চেনই, জাস্ট মানে তোমার কনসেপ্টটা ইউজ করা বুঝতে হবে এটাই। আর কারো কোনো কিছু কোশ্চেন? ওকে, ভালো হয়েছে তোমরা এই জিনিসগুলো আর্ট করছো যে তোমরা ক্লিয়ার হয়ে নিলা। আচ্ছা আমরা তাইলে আজকে ক্লাসটা শুরু করি। স্যার তাহলে যদি কেউ একটা প্রোগ্রামিং যেটা আছে সেটা যদি না পারে সেই ক্ষেত্রে তো মানে ভুল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তো স্যার মার্ক একদম 0 হয়ে যাবে, মানে জিরো পার্সিয়াল। হবে না, মানে তোমাদের যে এই মনে করো কুইজও যে তোমরা দিছিলা কি ওটার নাম অনলাইন যেটা, সেটার মধ্যেও কিন্তু একদম সবার অল কোশ্চেন হয়েছে সেটা এরকম কিন্তু হয়নি। কিন্তু যদি নাও হয় সেও কখনো কিন্তু জিরো পাবে না, কারণ তুমি একটা অ্যাপ্রোচ করছো, তুমি কিছু সিনট্যাক্স লিখতে পারছো। পার্শিয়াল মার্কিং এই কোর্সে খুব ভালোভাবেই আছে, এটা নিয়ে টেনশন করো না। বাট তুমি পার্শিয়াল মার্কিংটাও তত বেশি হবে যত তুমি সলিউশনের কাছাকাছি যেতে পারবে। এখন যদি তুমি জাস্ট খালি একটা হেডার ফাইল লিখে রাখো, এটা আসলে আমার কোনো মার্কস দেওয়ার জায়গা নেই। কিন্তু তুমি একটা ট্রাই করছো, তুমি তোমার মধ্যে একটা চিন্তাকে মানে তোলার ট্রাই করছো, হ্যাঁ তোমার চিন্তার প্রসেসটা হয়তো ভুল ছিল বা তুমি লিখতে হয়তো ভুল করছো, কিন্তু তোমার থট প্রসেসটা হয়তো ঠিক ছিল, যে তুমি কোনোভাবে আগানোর চেষ্টা করছো। এটাও যদি দেখি এখানে পার্সোনাল মার্কিং ভালো দেওয়ার সুযোগ আছে। কিন্তু কোনো কিছুই লিখলাম না ইন্ডেক্স টেস্ট, তো আসলে মার্কস দেওয়ার জায়গা নেই। মানে এটা আসলে একটা ট্রিক, যে কোনো কোর্সের জন্যই খালি খাতা আসলে কখনো জমা দেওয়ার মানে নাই। কিছু না কিছু যদি লিখে আসো টিচার তোমাকে মার্কস দেওয়ার সুযোগ পাবে, কিছুই যদি না লেখো ওখানে মার্কস দেওয়ার সুযোগ নেই। তো কোড ভুল হইলে জিরো পাবে এটা কখনোই ভাববো না, কারণ তুমি করে এফোর্ট দিছো, এটা যদি দেখো দেখা যায় ইন দ্যাট কেস অবশ্যই ভালো মার্কস পাওয়ার সুযোগ আছে। ইভেন পার্সিয়ালি 6-7 এরকমও পাওয়ার চান্স আছে, 10 জিরো তো নাই, 50% প্লাস এমনও চান্স। ওকে, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো গতদিন হচ্ছে আমরা ফর লুপের আইডিয়াটা দেখছিলাম। তো ফর লুপ জিনিসটা কিভাবে কাজ করতো, আমরা কোনো একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতাম, প্রতিবার ওই ভ্যালুটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতাম, এবং একটা কন্ডিশন দিতাম, যে কন্ডিশনটা আমাদেরকে বলতো যে ফর লুপটাকে আমি কতক্ষণ রান করাতে চাই, কয়বার লুপটা ঘুরবে, এমন একটা আইডিয়া। তো ওই আইডিয়াটার আরেকটা আরো কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসটা আমরা একটু দেখবো। তো সবার ফার্স্টে হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। ব্রেক জিনিসটা আমরা এর আগেও আসলে দেখছি সি ল্যাঙ্গুয়েজে। কোন জায়গায় দেখছি কেউ বলতে পারবো? স্যার সুইচ কেসে। সুইচ কেসে, রাইট। সুইচ কেসের ব্রেকের কাজ কি ছিল, যে তুমি যদি সুইচ কেসের মধ্যে ব্রেকটাকে দেখতে পাইতা, মানে সি যদি এটা দেখতে পাইতো, সে কি করতো, এই সুইচ কেসটা থেকে ডিরেক্ট বের হয়ে চলে আসতো এবং এটার বাইরে যদি কোনো কোড থাকে সেই কোডটা হচ্ছে এক্সিকিউট করতো। তো ব্রেকের কাজ হচ্ছে সুইচ কেস থেকে জিনিসটাকে বের করে নিয়ে আসা। সিমিলার ফ্যাশনে ফর লুপেও তুমি যদি কোনো একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করো, সে হচ্ছে এই ব্রেকটা যেই ফর লুপের আন্ডারে আছে সেই ফর লুপটা থেকে তোমাকে বের করে নিয়ে আসবে। সো এই কথাটা মানে কি, যে ফর লুপটা মনে করো এই ফর লুপটা কত থেকে কত পর্যন্ত এক্সিকিউট হবে, কেউ বলতে পারবো? মানে রেঞ্জটা কত আই এর ভ্যালু হবে? স্যার 0 থেকে 9। 0 থেকে 9, কারণ 10 এর থেকে ছোট বলা হয়েছে, রাইট। সো 0 তে ইনিশিয়ালাইজ করা, 1 করে বাড়বে এবং 10 এর থেকে ছোট অর্থাৎ 9 পর্যন্ত হবে। সো 0 থেকে 9 পর্যন্ত এই লুপটা রান করার কথা। কিন্তু এই লুপের মাঝখানে কোনো জায়গায় যদি একটা ব্রেক স্টেটমেন্ট সে দেখতে পায়, তাহলে আর সে 9 পর্যন্ত যাবে না, রাদার যে জায়গাতে সে ব্রেক দেখলো সেখানেই ফর লুপটাকে স্টপ করে ফর লুপটা থেকে সে বের হয়ে চলে আসবে। তো আমরা যদি এই কোডটা একটু দেখি, মানে এক্সাম্পল দিয়ে জিনিসটা একটু ক্লিয়ার হবে, যে এই লুপটা 0 থেকে 9 পর্যন্ত ঘুরবে এবং এখানের মধ্যে একটা ছোট কন্ডিশন আছে, এখানে একটা প্রিন্টএফ করা হয়েছে, যেটা হচ্ছে প্রতিটা ভ্যালুর জন্য ভ্যালু অফ i ইকুয়াল টু 0 1 2 3 4 করে 9 পর্যন্ত প্রিন্ট করার জন্য একটা প্রিন্টএফ লিখে দেওয়া আছে। কথা হচ্ছে এখানে হচ্ছে একটা ইফ স্টেটমেন্ট ইউজ করা হয়েছে, যেটা বলতেছে যে যদি i এর ভ্যালু 5 এর সমান হয়, ইন দ্যাট কেস এই ব্রেক কথাটা এক্সিকিউট করো। সো i এর ভ্যালু ইনক্রিমেন্ট হতে হতে 4 পর্যন্ত যখন যাবে, 0 1 2 3 4, একটার জন্য এই ইফ স্টেটমেন্টটা ট্রু হবে না। সো যেহেতু ইফ ট্রু না, সো অটোমেটিক্যালি সে শুধুমাত্র এই প্রিন্টএফ যেটা আছে সেটা এক্সিকিউট করবে। বাট যখন সে দেখবে যে এই ইফ স্টেটমেন্টটা ট্রু হয়ে গেছে, যেটা হচ্ছে 5 এর জন্য, তখন সে কি করবে, এই ইফ এর মধ্যে ঢুকবে এবং এখানে যে ব্রেক লেখাটা আছে এই ব্রেক লেখাটা এক্সিকিউট করবে। সো এটা এক্সিকিউট করা মানে হচ্ছে এই জায়গাতেই আমার ফর লুপটা শেষ হয়ে যাচ্ছে। তো এটার পরে যে 6 7 8 9 বিভিন্ন ইটারেশন হওয়ার কথা ছিল, তার কিছুই হবে না, বরং এই জায়গাতেই প্রোগ্রাম স্টপ হয়ে এখানে যদি আমার আরো কোড থাকে সেই কোডটা এক্সিকিউট করবে। তো এই কোডটার আউটপুটটা কি হবে, আউটপুটটা হবে ভ্যালু অফ i 0 থেকে 4 পর্যন্ত সুন্দর মতোই হইলো, 5 এ এসে যেহেতু ব্রেক হয়ে যাচ্ছে, সো এখানেই আমার কোড শেষ। তারপর হচ্ছে প্রসেস রিটার্ন 0, কারণ আমার নিচে হয়তো আর কোনো কোড লেখা নাই।
ব্রেক জিনিসটা কিভাবে কাজ করতেছে এটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, যে কারো কোশ্চেন আসলে কিন্তু বললো। তো ব্রেকের আইডিয়াটা হচ্ছে ফর লুপটাকে স্টপ করে দেওয়া, এটাই জাস্ট মাথা রাখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে থাকবে। এরপর হচ্ছে আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে কন্টিনিউ। সো ব্রেকটা হচ্ছে ফর লুপটাকে স্টপ করে দেয়। কন্টিনিউ কাজ হচ্ছে যে তুমি যদি কখনো একটা কন্টিনিউ স্টেটমেন্ট মানে লেখো, তুমি সেটাকে এইভাবে এক্সিকিউট করবে যে কন্টিনিউ দেখা সেই মানে বুঝতেছে তার নিচের কোনো কিছু তুমি আর এক্সিকিউট করতে চাও না। রেদার কন্টিনিউ লেখা মানে হচ্ছে তুমি এই ইটারেশনটা স্কিপ করতে চাও, এর পরবর্তী ইটারেশনে চলে যেতে চাও। এই কথাটা মানে কি, যেমন এই জায়গাতেও তোমার 0 থেকে 9 এটুকু পর্যন্ত এক্সিকিউট হবে আগের ফর লুপটাই। তো 0 থেকে 4 পর্যন্ত এই i = 5 মানে 0 থেকে 4 পর্যন্ত এটা হচ্ছে আমার ফলস। সো একবারও ইফটা এক্সিকিউট হবে না, ভ্যালু অফ i = 0 থেকে 4 এই জিনিসটা প্রিন্ট হবে। ভালো কথা। এরপর যখন i এর ভ্যালু 5 হবে ইনক্রিমেন্ট হয়ে, তখন এই ইফটা ট্রু হয়ে যাবে, কারণ i এর ভ্যালু 5 এর সমান, সো এটা ট্রু। এটা ট্রু হওয়া মানে হচ্ছে কন্টিনিউটা এক্সিকিউট করবে। সো কন্টিনিউ লেখা মানে আমরা বুঝাচ্ছি যে এটা দেখলে এর নিচের কোনো কিছু এক্সিকিউট করবে না, এই ইটারেশনটা স্কিপ করবে। সো এই কন্টিনিউ দেখলে তাহলে নিচের কোনো কিছু যদি এক্সিকিউট না করে, তার মানে প্রিন্টএফ বা এর মধ্যে যদি আরো কোড লেখা থাকে তার কোনোটাই সে আর দেখতেছে না, রাদার এটা স্কিপ করবে। মানে এখান থেকে এখন এক্সিকিউশনটা ডিরেক্ট লাফ মারবে হচ্ছে এই i++ এর মধ্যে। তো এভাবে চিন্তা করতে পারো, কন্টিনিউ দেখা মানে হচ্ছে এই জায়গায় আমার ফর লুপটা শেষ, সো আমি পরবর্তী ইটারেশনে চলে যাচ্ছি, নিচের সবকিছু স্কিপ। সো যখন i এর ভ্যালু 5 দেখতেছে, কন্টিনিউ 5 এর জন্য এটা ট্রু হলো, কন্টিনিউ এক্সিকিউট করবে এবং এখান থেকে লাস্ট মারবে i++ এর মধ্যে। তো i এর ভ্যালু 5 ছিল, সেখান থেকে 6 হয়ে যাবে, 6 10 এর থেকে ছোট, তো আবার এখানে ঢুকবে, কিন্তু এখন আর ইফটা ট্রু হবে না। তো এখন ঠিকই আমার এই প্রিন্টএফ ভ্যালু অফ i এই লেখাটা প্রিন্ট করবে। তো আমার আলটিমেট আউটপুটটা কি হবে, 0 থেকে 4 পর্যন্ত ইফটা ফলস, তো এটা প্রিন্ট করলো। 5 এর জন্য কন্টিনিউ আসছে, সো আমার নিচে যাওয়ার আর সুযোগ নাই, এখান থেকে লাফ মেরে এখানে চলে আসছে। 6 এর জন্য আবার এটা ফলস হয়ে আছে, সো আবার আমার প্রিন্টএফটা প্রিন্ট করছে। তো আলটিমেটটা আউটপুটটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত আউটপুট, 5 এর জন্য কোনো আউটপুট নাই, 6 থেকে আবার 9 পর্যন্ত আউটপুট। কন্টিনিউ জিনিসটা কিভাবে কাজ করতেছে সবাইকে বুঝতে পারছি, বা কারো কোনো কোশ্চেন? স্যার আরেকবার স্যার। মানে কন্টিনিউর কাজ হচ্ছে তোমার ইটারেশন বা এই লুপটাকে স্কিপ করানো, মানে যত নাম্বার ইটারেশন তুমি করতেছো সেই লুপটা আর কন্টিনিউ করবে না, এখান থেকে লাফ মেরে উপরে চলে যাও। বা এভাবে চিন্তা করতে পারো, এটা মানে হলো এই জায়গা থেকেই কন্টিনিউ করো, নিচের আর কোনো কিছু আর এক্সিকিউট করার প্রয়োজন নেই। তো যখন i এর ভ্যালু 0 থেকে 4 ইটারেশন করে এক এক করে বাড়তেছে, ততক্ষণ পর্যন্ত ইফটা ট্রু হচ্ছে না। যেহেতু ইফ ট্রু হচ্ছে না, তো আমার এই প্রিন্টএফটা এক্সিকিউট করবে এবং এখানে আমরা 0 থেকে 4 পর্যন্ত আউটপুটটা দেখতে পাচ্ছি। i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যখন 5 হবে, তখন ইফটা ট্রু হয়ে যাবে। যেহেতু ইফ ট্রু হয়েছে, তাহলে এটা ভিতরের কোড এক্সিকিউট করবে এবং সেটা মানে হচ্ছে কন্টিনিউ এই লেখাটা এক্সিকিউট করা। কন্টিনিউ কথা আমরা কি বুঝাচ্ছিলাম, যে এই জায়গা থেকেই লুপটা কন্টিনিউ করবে, মানে নিচের কোনো কিছু আর এক্সিকিউট করার প্রয়োজন নাই। তো যেহেতু এই জায়গা থেকে কন্টিনিউ হচ্ছে, তাহলে লুপ এখান থেকে যাবে কোথায়, ইনক্রিমেন্টের মধ্যে, কারণ আমরা তো আসলে এই জায়গা থেকে বের হয়ে যাব না, লুপটাকে কন্টিনিউ করাবো। তো এই জায়গা থেকে যেহেতু আমি কন্টিনিউ করতেছি, আমি ডিরেক্ট লাফ মারবো ইনক্রিমেন্টের মধ্যে। i এর ভ্যালু ছিল 5, সেটার জন্য তো ইফটাকে এক্সিকিউট করছিল। যেহেতু সে ডিরেক্ট এখানে লাফ মেরে i = 6 করে ফেলতেছে, নিচের লাইনটা কিন্তু আর এক্সিকিউট করতে পারতেছে না, এই জায়গা থেকে ডিরেক্ট উপরে। সো i এর ভ্যালু এরপর হবে 6, সেটা আমার কন্ডিশনটাকে ট্রু করে, i < 10 এটাকে ট্রু করে। সো এখন ইফ এর মধ্যে গেলে 6 তো 5 এর সমান না, সো ইফটার এক্সিকিউট হবে না, রেদার এইটা থেকে আমার এই প্রিন্টএফ এই লাইনটা এক্সিকিউট করবে। সো 5 এর জন্য এই লাইনটা প্রিন্ট করতে পারে নাই, সো 5 এর জন্য আমরা কোনো আউটপুট দেখতেছি না, কিন্তু 6 এর জন্য এই কন্টিনিউ ঢোকার কোনো সুযোগ নাই, সো এই লাইনটা এক্সিকিউট করবে এবং ভ্যালু অফ i = 6 এই লাইনটা তখন এখানে শো করতেছে। এবং বাদ বাকি সবগুলাই 9 পর্যন্ত কোনোটার জন্য ইফটা ট্রু না, শুধুমাত্র এই লাইনটা প্রিন্ট করবে এবং সেটাই দেখতে পাচ্ছ 6 7 8 9 সবগুলাই এখানে আসলে প্রিন্ট করে দেখা যাচ্ছে। বুঝে গেছে কি, বা না বুঝতে পারলে এখনো বলো, সমস্যা নেই। নাইস। সো স্যার এখানে কি যদি কোনো সামের টার্ম থাকতো তাহলে ওই সামের টার্মটাও এক্সিকিউট করতো না, পয়েন্টটা হচ্ছে কন্টিনিউ নিচে যদি স্যার। কন্টিনিউর আগে যদি থাকে সেটা এক্সিকিউট করবে, কিন্তু কন্টিনিউ নিচে তুমি যাই দেখো না কেন, তোমার তো ওই কোডটা রিচই করতে পারতেছ না, এর আগেই তো এখান থেকে কন্টিনিউ হয়ে যাচ্ছে। বুঝতে ওকে স্যার, পারছো? জি স্যার ক্লিয়ার। স্যার তো- স্যার
তার মানে আমার যদি এখন এখানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই থাকতো, তখন 4 এর পরে আমার 5 না হয়ে আমার 6টা অ্যাড হতো ওখানে। এক্স্যাক্টলি, যদি তুমি নিচে লিখতা, ওকে স্যার, বুঝতে পেরেছি। বাট উপরে লিখলে কিন্তু সবগুলাই আবার ঠিকই হইতো। মানে পয়েন্টটা এটাই, কন্টিনিউ দেখলে নিচের কোনো কিছু এক্সিকিউট করবে না, এখান থেকেই কোডটা মানে লুপটা কন্টিনিউ করবে, নিচের কোনো কিছুটা যাবে না। ঠিক আছে? জি স্যার। ব্রেক আর কন্টিনিউ এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আইডিয়া, কারণ আমাদের এগুলা পরবর্তীতে যে স্টার প্রিন্টিং এইসব জিনিসপত্রে অনেক কাজে লাগবে। তো কেউ যদি মানে কনফিউশন লাগে বলতে পারো, দ্বিধা করো না। ওকে, নাইস। স্যার ব্রেকের ব্যাপারটাকে আরেকটু বলা যাবে স্যার? ব্রেকের ব্যাপারটা ব্রেকের ব্যাপারটা একটু বলে ভালো হতো। ব্রেকের জিনিসটা ছিল এই জায়গাতে, কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করবে কিন্তু লুপটাকে কন্টিনিউ করবে, ব্রেক করা মানে লুপটাকে স্টপ করে দেবে। তো ব্রেক মানে হচ্ছে তোমার লুপটা রান করতেছিল, খুবই ভালো কথা, কিন্তু যখন 5 এর সমান হইলো আমরা বলতেছি লুপটাকে ব্রেক করো, আর ইটারেশন চালাবা না। তো যেহেতু ইটারেশন চালানো হচ্ছে না, তাহলে এখানেই আমার লুপটা অফ, এখান থেকেই আমার কোডটা বের হয়ে একবারে ফর লুপের বাইরে চলে আসবে। কন্টিনিউ করলে ফর লুপের ভিতরেই থাকতো, কিন্তু ব্রেক করা মানে হচ্ছে একবারে ফর লুপের বাইরে চলে আসবে। তো যেহেতু ফর লুপের বাইরে চলে আসতেছে, তাহলে তার ইনক্রিমেন্ট করে করে রান করার কোনো সুযোগ নাই। তো 0 থেকে 4 পর্যন্ত আমার আউটপুটটা সুন্দর মতোই আসছে, কিন্তু 5 এর টাইমে ব্রেক করে ফর লুপের বাইরে চলে আসছে, এবং এই জন্যই আমার কোডটা এখানে আর কি, মানে ফর লুপটা এখানে আর কি স্টপ হয়ে গেছে। বুঝা যাচ্ছে কি? মানে একটা হলো ফর লুপ স্টপ করে দেওয়া, একটা হচ্ছে ফর লুপকে কন্টিনিউ করানো সেই জায়গা থেকে। নামটা দেখে আর কি রিলেট করলে তোমাদের মানে কনফিউশন কম লাগবে। না বুঝতে পারলে বলো, সমস্যা নেই, এখনো ওকে। বা স্পেসিফিক যদি কোশ্চেন থাকে সেটা বলতে পারো। স্যার আমরা যদি আরো কয়েকটা সংখ্যা মানে কন্টিনিউ করতে চাইতাম তখন কি এখানে করতাম? তুমি মানে কন্ডিশনটা সেরকম করে দিতা, যেমন তুমি যদি চাও 5 থেকে 7 এই পার্টটুকু কন্টিনিউ করাবো, সেক্ষেত্রে তুমি বলতে পারতা যে আই এর ভ্যালু যদি 5 এর থেকে 5 এর বড় বা 5 এর সমান হয়, এবং 7 এর থেকে ছোট বা 7 এর সমান হয়, আর একটা রেঞ্জ যদি দিয়ে দাও, তাহলে সেই রেঞ্জের মধ্যে কন্টিনিউ হবে। মানে পয়েন্টটা হচ্ছে তোমাকে কন্টিনিউটা তুমি কখন কখন এক্সিকিউট করাতে চাও, জাস্ট ওই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করলেই জিনিসটা কাজ করবে। জাস্ট ওই কন্ডিশনটা দিতে হবে আর কি, বুঝে তাইলে হবে। লাস্ট কথা কি সব বুঝা গেছে যে 5 থেকে 7 এর রেঞ্জে আমি মানে মুখোমুখি বললাম যেটা? স্যার তখন কি ওই যে আই লেস দেন আমরা যে ফর কন্ডিশনে দিচ্ছি ওইখানে কি হ্যাঁ হ্যাঁ, এন দিতে হবে, আর নিচে ওই আই আপনার ইজ ইকুয়াল টু মানে 5 না, ওইখানে কন্ডিশন দিতে হবে 5 লেস দেন এন, গ্রেটার দেন এন অর লেস দেন আপনার 7 এরকম নাকি? বলতে পারছো। মানে তুমি যেটা বললা এন দিয়ে করার জন্য সেটাও ঠিক আছে, আমি যেটা বললাম 5 থেকে 7 এর মধ্যে। তো জি স্যার। যদি 5 থেকে 7 হয়, যেটা বললা যে আই এর ভ্যালু যদি 5 এর থেকে সমান বা 5 এর বড় হয়, এবং 7 এর থেকে ছোট, সরি 7 এর থেকে ছোট বা 7 এর সমান হয়, এটা মানে কি? এইটাই তো সেই রেঞ্জটা না? জি 5 স্যার। এর সমান 5 থেকে বড়, 7 এর সমান বা 7 থেকে ছোট, জি এই স্যার। রেঞ্জে থাকলে আমরা হচ্ছে কন্টিনিউ করাবো। আদারওয়াইজ হচ্ছে গিয়ে তোমার কোড যেভাবে রান করা হবে সেভাবে রান করা, মানে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, জাস্ট মানে ঠিক মতো ওইটা সিনট্যাক্সটা লিখতেই হইলো আর কিছু। সবাইকে বুঝতে পারছি? বা আর কারো কোনো কোশ্চেন? নো স্যার, ক্লিয়ার। নাইস নাইস, ওকে। সো এটা ছিল আমাদের ব্রেক আর কন্টিনিউ এডিটর আইডিয়া। এখন হচ্ছে আবার আমরা কিছু প্র্যাকটিস প্রবলেমে যাব। তো ফার্স্ট প্র্যাকটিস প্রবলেম যেটা বলতেছে সেটা হচ্ছে যে দুটো প্রবলেম আছে, আমরা একটা একটা করে যাই। ফার্স্টটা বলতেছে কি যে তোমাকে একটা নাম্বার ইনপুট নিতে হবে, আর ইনপুট নিয়ে বলতে হবে ওই নাম্বারটা কি প্রাইম নাকি প্রাইম না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? তো ইউজার তোমাকে কোনো একটা নাম্বার দিবে, সে তোমাকে নাম্বার দিল হচ্ছে 23 বা নাম্বার দিল 25, তো তোমাকে বলতে হবে এই সংখ্যাটা প্রাইম, অথবা বলতে হবে এই সংখ্যাটা প্রাইম না। তো প্রাইম বলতে আমরা আসলে কি বুঝাচ্ছিলাম, ওই যে মৌলিক সংখ্যা যে আইডিয়াটা, মানে জিনিসটা হচ্ছে এমন যে যে কোনো সংখ্যাকে আমরা প্রাইম সংখ্যা বলি যদি ওই সংখ্যাটা সে নিজে এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না হয়। তো এটা সবারই মনে আছে, আমি জাস্ট একটু রিমাইন্ডার বা ব্রাশ আপ করে দিলাম যে জিনিসটা এক্সাম্পল দিয়েছিল যে 2 3 5 7 11 13 হাবি যাবি সবগুলা, ঠিক আছে? সো আমি যদি তোমাকে মানে এটার আইডিয়াটা কি হবে এটা কি বলতে পারবা, যে কোনো একটা সংখ্যা ইনপুট দিলে আমরা তাহলে কিভাবে বলতে পারি এটা সংখ্যাটা প্রাইম হবে বা প্রাইম হবে না? স্যার এটা ইফ দিয়ে ইফ এলস দিয়ে করা যায় না স্যার? হ্যাঁ, স্যার অবশ্যই এখানে কিছু কি ইউজ করা লাগবে। এন্ড অপারেশন আসবে? একটা 1 দিয়ে ডিভাইডেড করে দেখবো, এরপর আরেকটা n দিয়ে ডিভাইডেড করে দেখবো, যদি আচ্ছা, দুইটাই সত্য হয় তাহলে স্যার প্রাইম হবে। এইটা কিন্তু সব সংখ্যার জন্যই প্রযোজ্য। যে কোনো সংখ্যাই তুমি নাও, সব সংখ্যাই কিন্তু এক দ্বারা এবং নিজেকে দ্বারা বিভাজ্য। তুমি 2 নাও, 3 নাও, 4 নাও, 5 নাও, মানে সব সংখ্যার জন্য কিন্তু এটা সত্য। আমি যদি তোমাকে একটা সংখ্যা বলি 23, এটা কি প্রাইম নাকি প্রাইম না?
23 স্যার প্রাইম স্যার। প্রাইম। আমি যদি 25 বলি তুমি বলবা প্রাইম না। কোশ্চেনটা হচ্ছে তুমি 23 কে কেন প্রাইম বলতেছো, কিভাবে তুমি মাথার মধ্যে জিনিসটাকে চিন্তা করছো? স্যার এটাকে মানে 23 ছাড়া আর কোনোটা দিয়ে ভাগ করা যাচ্ছে না স্যার। এক্স্যাক্টলি, এটাই তুমি মাথায় করছো না, সবাই কিন্তু এভাবেই চিন্তা করতেছো যে 23 যখন প্রাইম কোশ্চেনটা করা হয়েছে, বা আমি তোমাকে একটা বড় সংখ্যা বলি 97, তোমার জন্য একটা বড় সংখ্যা বলবো, তুমি মাথার মধ্যে কি করবা যে আচ্ছা আমি যদি মানে সবগুলো সংখ্যা দিয়ে ট্রাই করে দেখি এটা কি ভাগ যায় নাকি ভাগ যায় না। যদি কাউকে দ্বারা ভাগ না যায় তাহলে আমি এটাকে প্রাইম বলবো, আর যদি আমি বলি মানে কোনো না কোনো সংখ্যা দ্বারা প্রাইম ভাগ যায়, ইন দ্যাট কেস আমি প্রাইম বলবো না। এই যে একটা লজিক তুমি বিল্ড আপ করতেছো, এটাই হচ্ছে এই কোডটার অ্যান্সার। সো আমি যখন তোমাকে কোনো একটা সংখ্যা দিব, তাহলে তোমাকে কিছু সংখ্যা দ্বারা ট্রাই আউট করতে হবে যে এই সংখ্যাটা দ্বারা মানে এই সংখ্যাকে ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় কিনা। তো এই আইডিয়াটা যখন মানে আমাদের দাঁড়ানো হয়ে গেল, এখন তাহলে বলো এই সংখ্যাটার রেঞ্জ কত হবে, কোন কোন সংখ্যা দ্বারা তুমি আসলে এই জিনিসটা চেক করতে চাও। একটা জিনিস মাথায় রাখো, একদম মোস্ট এফিশিয়েন্ট হওয়া লাগবে না, যে মোটামুটি একটা দাঁড় করাতে পারলেও সেটাও ফাইন। স্যার ওইটা ওই যে সংখ্যা আছে ওই সংখ্যা ছাড়া ভাগ করা যাবে মানে ভাগ করা যাবে এরকম হলে পরে হবে। আর একটা হচ্ছে স্যার যদি এটা ওই সংখ্যার গুণিতক হয়। এটা সবচেয়ে স্যার ছোট প্রাইম যেটা সেটা না 2 দিয়ে দেখা যাবে না স্যার, 2 2 দিয়ে দিয়ে ভাগ, তো কারণ সব দেখতে পারবা না, যেমন এই যে 23 কে তুমি 2 দিয়ে কিভাবে বুঝবা? স্যার স্যার লেস আমার তো দেন ওই স্যার নাম্বারটা। ভাগশেষ থাকতে স্যার তাহলে ভাগশেষ 25 যদি থাকে ওই ক্ষেত্রে সেটা 25 স্যার গুণিতক টাইপেরটা করলে গুণিতক দিয়ে কিভাবে করবা? গুণিতকের মানে গুণনীয়ক বোঝাচ্ছে মনে হয়, বাট যেটাই হোক না কেন গুণিতকটাও তুমি ওই স্পেসিফিক্যালি নাম্বারে জানতে ছোট হবে। হতে হবে স্যার। লাস্ট একজন কি বললাম? ওই নাম্বারটা ছোট হতে হবে, লেস দেন হ্যাঁ, ওই 23। নাম্বারটা ছোট হতে হবে। এই যে তোমার কিন্তু দাঁড় করা দোষ, আমি আস্তে আস্তে সলিউশন দিকে চলে যাই। তোমাকে আমি যখন 23 সংখ্যাটা বলতেছি প্রাইম কিনা, তুমি চিন্তা করে দেখো তো, তুমি কি কখনো 24 দিয়ে ভাগ করার কথা চিন্তা করছো 23 কে প্রাইম চেক করার জন্য? 24, 25, 26, 27, 100, 1000 এগুলা দিয়ে কিন্তু কখনো ভাগের চিন্তা করতেছো না। তুমি চিন্তা করতেছো কাদের দ্বারা ভাগের চিন্তা, এর থেকে ছোট সংখ্যাগুলো দিয়ে না। এটা কি বোঝা যাচ্ছে? তুমি যখন 23 প্রাইম কিনা আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি, তুমি কিন্তু কখনো চিন্তা করবে না আচ্ছা 23 কি 100 দ্বারা বিভাজ্য, 23 কি 1000 দ্বারা বিভাজ্য, এগুলো কিন্তু জীবনে চিন্তা করবে না। তুমি চিন্তা করতেছো 23 এর থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো কোনটা দ্বারা 23 বিভাজ্য কিনা। এই আইডিয়াটা যখন তোমার মাথায় আসলো, এখন তুমি তাহলে চিন্তা করো তো রেঞ্জটা কেমন হওয়া উচিত। মোস্ট এফিশিয়েন্ট হওয়ার দরকার নেই, যে কোনো একটা রেঞ্জ হতে পারলো না। আমাদের শুরু হবে কোত্থেকে বলো তো ভাগ দেওয়ার চেকটা? তুমি কত দিয়ে ভাগ করা শুরু করো? স্যার ফার্স্টে 1 দিয়ে, দেন 1 দিয়ে কিন্তু সবাই বিভাজ্য হবে, 1 দিয়ে কিন্তু স্যার, তাহলে ট্রিভিয়াল 2 কেস। থেকে 9 2 থেকে 9 9, 9 কার জন্য? আচ্ছা সবার জন্য বলতেছো? জি স্যার। সবার জন্য কিন্তু আবার হবে না, যেমন 11 into 11 মান হচ্ছে 121, এই 121 প্রাইম কিনা তুমি কিন্তু আর অন্য কোনো সংখ্যা দ্বারা চেক করতে পারবে না, শুধু 11 দ্বারাই 1 2 3 4 হ্যাঁ শুধু 11 দ্বারাই জিনিসটা বিভাজ্য, তখন কিন্তু আবার এটা একটা ঝামেলা। লেস দেন ওই নাম্বারটা। এক্স্যাক্টলি, এই যে এখন দাঁড়ায় গেল। তোমরা চিন্তা করে দেখো এই যে 121 এই সংখ্যাটা বললাম, এটা প্রাইম কিনা চেক করার জন্য তোমার কিন্তু আসলে সেই 2 থেকে 120 এগুলা চেক করা লাগবে। এখানে একটু মানে কাহিনী আছে, বাট আমি ওই ইয়াতে গেলাম না যে আর একটু এফিশিয়েন্ট করে বলা যায়, ওইটা আমি একটু পরে আসতেছি। বাট পয়েন্টটা হচ্ছে কোনো একটা সংখ্যা প্রাইম কি প্রাইম না, তুমি যদি 2 থেকে শুরু করে সেই সংখ্যা থেকে 1 বিয়োগ করো মানে লেস দেন ওই নাম্বারটা, এই সবগুলো সংখ্যা দ্বারা চেক করো এবং কোনোটা দ্বারা যদি ওই সংখ্যাটা ভাগ না যায়, ইন দ্যাট কেস অবশ্যই অবশ্যই ওই সংখ্যাটা প্রাইম হবে না, মানে প্রাইম হবে। যদি 2 থেকে শুরু করে ওই সংখ্যা -1 মানে ওই সংখ্যা থেকে ছোট যে সংখ্যাটা আছে তাদের কোনোটা দ্বারা ওই সংখ্যা ভাগ না যায়, ইন দ্যাট কেস অবশ্যই ওই সংখ্যাটা প্রাইম সংখ্যা হবে। এই কথাটা 23 এর জন্য সত্য। তোমরা যা চিন্তা করছিলে 2 থেকে শুরু করে 22 পর্যন্ত কোনোটা দ্বারাই আমার 23 বিভাজ্য হচ্ছে না, যেহেতু কাউকে দ্বারাই ভাগ হচ্ছে না, তো অবশ্যই 23 সংখ্যাটা হচ্ছে আমার প্রাইম। কিন্তু যদি তুমি 25 এর কাছে যাও, 2 থেকে তুমি যখন 24 এভাবে কল্পনা করতেছিলে যে আমি প্রতিটা দিয়ে চেক করব, তুমি 5 এর মধ্যে পেয়ে গেছো যে 5 দ্বারা তো 25 ভাগ যায়, যেহেতু 5 দ্বারা ভাগ যায় সুতরাং এই সংখ্যাটাকে আমি তখন প্রাইম বলবো না। তো এই যে আইডিয়াটা, তার মানে কোন একটা রেঞ্জ আমরা দাঁড় করে ফেললাম, কিসের উপর বেস করে আমরা বলবো এই সংখ্যাটাকে প্রাইম নাকি প্রাইম না, এই আইডিয়াটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। নাইস। মানে এটা একটু সবাই খেয়াল রাখো যে যে কোনো প্রবলেম দেওয়া হোক, সবার ফার্স্ট হচ্ছে তুমি ম্যানুয়ালি আইডিয়াটা বিল্ড আপ করবা যে তুমি কিভাবে চিন্তা করতেছো, এবার এই আইডিয়াটাকে জাস্ট করে দিবা, এটাই হচ্ছে আমাদের
যাবতীয় সব প্রবলেমের জন্য অ্যাটলিস্ট আমাদের লেভেলে এই জিনিসটা খুবই সত্য। ঠিক আছে, সব লেভেলের জন্য আসলে সত্য। যাই হোক, তো এইটা যখন আমরা দাঁড় করা ফেললাম, এখন হচ্ছে তাইলে আমরা যেটা মুখে বললাম 23 আর 25 এর জন্য এটা আর কি 5 আর 9 এর জন্য জিনিসটা লেখা হয়েছে। তো এইটাকে আমরা তাইলে কোডের মধ্যে লিখবো। আচ্ছা, তাইলে এখানে আমরা একটু কোডটা দেখি। তো কোডের মধ্যে এই জায়গাগুলো একটু আমরা পরে দেখতেছি, মানে এগুলো আসলে বেশ কিছু শর্ট হ্যান্ড তোমাদের সাথে মানে পরিচয় করানোর জন্য কোডে এটা ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে, বাট এগুলো আমরা একটু পরে ডিসক্রাইব করতেছি। এই জিনিসটা আমরা আগে দেখি। তো এনটা হচ্ছে ইউজার যে ইনপুট দিছে সেই ইনপুটটা এটা স্ক্যান আপ করে নিয়ে নেওয়া হয়েছে। এই জায়গার মধ্যে যেটা করা হয়েছে এতক্ষণ ধরে আমরা যেটা ডিসক্রাইব করলাম সেই জিনিসটাই, যে আই এর ভ্যালু 2 থেকে শুরু করে যেই নাম্বারটা ইনপুট দেওয়া হয়েছে তার থেকে পর্যন্ত মানে তার থেকে এক কম পর্যন্ত প্রতিটা সংখ্যা আমরা লুপ দিয়ে চেক করব। তো এখানে এক এক করে ইনক্রিমেন্ট করা হয়েছে। ঠিক আছে, চেক করব বলতে কি বোঝাচ্ছি, আমরা জাস্ট চেক করব আমাদের যে ইনপুটটা দেওয়া হয়েছে সেটা কি এই কোনো আই দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা যদি n কে আই দ্বারা মড করি এবং ভাগশেষ যদি শূন্যের সমান হয়, অর্থাৎ কোন একটা সংখ্যাকে তুমি যদি আই দিয়ে ভাগ করলে মানে কোন একটা ভাগফল তুমি পাচ্ছ, কোনো ভাগশেষ নাই, ইন দ্যাট কেস অবশ্যই ওই সংখ্যাটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। তার মানে ওই সংখ্যাটা অর্থাৎ nটা সেক্ষেত্রে আসলে প্রাইম হতে পারবে না। কথাটা বোঝা যাচ্ছে? যে যদি আমি মনে করো ইনপুট হিসেবে দিলাম মনে করো 6, তো 6 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি ভাগশেষ 0, তার মানে এই সংখ্যাটা আসলে প্রাইম হতে পারবে না। সো ইন দ্যাট কেস যদি আমরা ভাগ করতে গিয়ে দেখেই ফেলি যে এই সংখ্যাটা আসলে আমার প্রাইম হতে পারবে না, ইন দ্যাট কেস আর অন্য কোনো সংখ্যা দিয়ে কি ট্রাই করার কোনো দরকার আছে? যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ দিতে গেলে ভাগশেষ 0 হয়ে যায়, ইন দ্যাট কেস কিন্তু আর ফার্দার সংখ্যা দিয়ে চেক করার কোনো প্রয়োজন নাই। তো ওই জন্য এই কেসে আমরা আসলে ব্রেক স্টেটমেন্টটা ইউজ করতে পারি, যে আর লুপটা কন্টিনিউ করার দরকার নাই, আমি যদি একটা পেয়ে গেছি ভাগ যাচ্ছে, তো এই সংখ্যাটা প্রাইম না, আমি অলরেডি ডিসিশন নিয়ে ফেলতে পারি। কিন্তু যদি এমন হয় যে কোনো সংখ্যা দ্বারাই ভাগ যায় নাই, ইন দ্যাট কেস এই স্টেটমেন্টটা যে n%i = 0, এই স্টেটমেন্টটা এই কন্ডিশনটা কখনোই আসলে ট্রু হবে না, কখনোই ভাগশেষ 0 সমান হবে না, এবং ইন দ্যাট কেস এই ইফ স্টেটমেন্টটা কখনোই এক্সিকিউট হবে না, এবং কখনোই আসলে এই ব্রেকটাও তাহলে এক্সিকিউট হবে না, পুরো ফর লুপটাই রান করবে। আইডিয়াটি বোঝা যাচ্ছে? তো পয়েন্টটা হলো এরকম যে যদি আমাদের এই ইফ স্টেটমেন্টটা একবার হলো এক্সিকিউট মানে একবার এক্সিকিউট হয়, একবার যদি মানে ইফের জন্য ফর লুপটা ব্রেক করে চলে আসে, তাহলে আমরা বুঝতে পারবো ওই সংখ্যাটা আসলে প্রাইম না। আর যদি এমন হয় যে কখনো ইফ স্টেটমেন্ট এক্সিকিউট হয় নাই, একবারও ব্রেক করে নাই, পুরো ফর লুপটাই রান করছে, ইন দ্যাট কেস আমরা বুঝতে পারবো ওই সংখ্যাটা হচ্ছে প্রাইম সংখ্যা। এই আইডিয়াটা নিয়ে কারো কনফিউশন? লাস্ট যেটা বললাম স্যার একটা প্রশ্ন ছিল স্যার স্যার। আরেকবার বললে স্যার আচ্ছা, ভালো। মানে পয়েন্টটা হচ্ছে স্যার এখানে আমরা স্যার হ্যাঁ বলো। তো ওই যে স্যার লেস দেন এন দিছে না স্যার, ওখানে ইকুয়াল দেন এখানে স্যার ইকুয়াল তো হইতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার যদি 6 হয় তাহলে 2 বুঝতে 3 পারছি 6। বুঝতে পারছি, ঠিক আছে। মানে পয়েন্টটা হচ্ছে তুমি আমাদের চেক করার ইচ্ছা হলো যে কোন সংখ্যা দ্বারা মানে এক এবং নিজেকে ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ওই সংখ্যাটা ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে আমরা সেটাকে হচ্ছে প্রাইম বলি না, আর যদি ভাগ না যায় তাহলে আমরা প্রাইম বলি। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যে কোনো সংখ্যাকে তুমি যদি ওই সংখ্যা দ্বারাই ভাগ করো সেটা তো অবশ্যই ভাগ যাবে, ভাগফল হবে 1, ভাগশেষ হবে 0। এই কথাটা প্রাইমের জন্য সত্য, নন প্রাইমের জন্য সত্য। কিন্তু আমরা তো এখানে আসলে চেক করতে চাই তুমি যদি ভাগ করে কোনো ভাগশেষ মানে ভাগশেষ 0 হয় কিনা। মানে প্রাইমের জন্য তুমি কি পাবা, 2 থেকে 4 থেকে 1 কম, 6 এর জন্য তুমি কিন্তু 2 এর প্রাইম মানে ভাগশেষ 0 সমান হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি 5 এর কাছে যাও, ইন দ্যাট কেস কিন্তু এটা সত্য না, যে তুমি 2 থেকে 4 পর্যন্ত গেলা কারো কাছেই তুমি ভাগশেষ 0 পাবা না। কিন্তু তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু আবার ভাগশেষ 0 হয়ে যাবে। তো যাতে আমরা 2 থেকে ওই সংখ্যা থেকে 1 কম পর্যন্ত চেক করতে পারি, এই জন্য আসলে লেস দ্যান n। n এর সমান যদি চেক করি এটা সবার জন্য সত্য, এটা আমাদেরকে কোনো ফ্রুটফুল রেজাল্ট দিতে পারবে না। কিন্তু আমরা যদি n থেকে 1 কম পর্যন্ত চেক করি তাহলেই আমরা প্রাইম আর নন প্রাইমের মধ্যে যে ডিফারেন্সটা সেই কম্পারিজনটা আসলে করতে পারবো। একটু স্যার ঘুরে তার পেঁচে মানে বলা হয়ে এনটা গেছে। হলো স্যার আমার যে সংখ্যাটা আমি চেক করব সেটা, ঠিক না? এক্স্যাক্টলি, এই যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে জি সেটাই। স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, নাইস। আচ্ছা, আর আমি যদি একটু আবার বলি আইডিয়াটা কি ছিল। তো আমরা 2 থেকে n-1 পর্যন্ত চেক করতে চাই, এবং চেকটা আসলে কি চেক করতে যাই যে এই 2 থেকে n-1 এদের যে কোনোটা দিয়ে ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটা নিঃশেষে বিভাজ্য কিনা। তো নিঃশেষে বিভাজ্য করার আমাদের মানে চিন্তাটা কিভাবে, নিঃশেষে বিভাজ্য কথা মানে হচ্ছে যেই এনটা দেওয়া হয়েছে সেটাকে আমি যদি আই দ্বারা মড করি, আমি দেখতে চাই ভাগশেষ 0 সমান কিনা।
তো তুমি যদি মড করো তাহলে তুমি ভাগশেষ পাবা এবং চেক করতেছো এটা কি শূন্য সমান কিনা। যদি ভাগশেষ শূন্যের সমান হয়, অর্থাৎ ভাগ করলে ভাগশেষ শূন্যের সমান, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য এবং তার মানে এটা অবশ্যই অবশ্যই প্রাইম না। যেমন যে 6 এর কথাটা বলা হয়েছে, 6 এর জন্য তুমি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে, তার মানে তুমি একটা ভাগফল পাও এবং এটা তাহলে অবশ্যই প্রাইম না। এভাবে আসলে আমরা চিন্তা করি। কিন্তু তুমি যদি এমন হয় কোন সংখ্যা দ্বারাই তুমি ভাগশেষ শূন্য সমান পাচ্ছ না, ইন দ্যাট কেস ওই সংখ্যাটা অবশ্যই অবশ্যই প্রাইম সংখ্যা, কারণ কাউকে দিয়ে ভাগ করেই তুমি ভাগশেষ শূন্য পাচ্ছ না। মানে একই কথা রিপিটেড হয়ে যাচ্ছে, বাট আইডিয়াটা আই হোপ বুঝতে পারতেছো। সো পয়েন্টটা হচ্ছে যদি কোনো একটা সংখ্যা দিয়ে আমি ভাগ করে ভাগশেষ শূন্য সমান পেয়ে যাই, তাহলে ওইটার পরবর্তী আর কোনো সংখ্যা দিয়ে কি আমার চেক করার কোনো দরকার আছে? কারণ আমার জাস্ট দেখা দরকার যে কোনো একটা সংখ্যা দ্বারাও আমার ভাগ করা যায় কিনা। যদি যে কোনো একটা দ্বারাও আমি ভাগশেষ শূন্য সমান পাই তাহলে সেটা আর প্রাইম না। এখন এটা কি একটা দ্বারা ভাগ যাচ্ছে না 10টা দ্বারা ভাগ যাচ্ছে এটা কোনো ম্যাটার করতেছে না। তো এজন্য আমরা জাস্ট একবার চেক করি এটা কি শূন্য সমান কিনা। যদি ট্রু হয়ে যায় তাহলে আমরা বুঝে ফেলছি এটা প্রাইম না, তো আমি আর লুপটা রান করবো না, এখানেই আমি লুপটাকে স্টপ করে দিব। তো আমি ব্রেক করে কোড থেকে বের লুপ থেকে বের হয়ে চলে আসলাম। এখন কি আইডিয়াটা বোঝা যাচ্ছে? আর যদি কোনোটা কখনো যদি আমার মানে মড না যায়, তার মানে সেটা হচ্ছে আমার প্রাইম সংখ্যা। তো একবারও আমার ইফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে না, রাদার পুরো ফর লুপটা শেষ হবে এবং i এর ভ্যালু n এর সমান হয়ে এই জায়গাটা থেকে বের হয়ে চলে আসবে। আইডিয়াটা কি বোঝা যাচ্ছে এখন, মানে কেন আমরা এরকম করে কোডটা করছি? স্যার ফ্ল্যাগ দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে স্যার? এখন হচ্ছে আমি এই ফ্ল্যাগ এইটার মধ্যে আসবো। নাইস। সো একটা জিনিস তাহলে আমরা বুঝতে পারতেছি ফর লুপটা থেকে আমরা আসলে বের হবই। এখন দুই ভাবে বের হইতে পারি, একটা হচ্ছে আমি ব্রেক করে বের হইতে পারি, আরেকটা হচ্ছে আমার পুরো ফর লুপটা রান করবে তারপর আমি বের হইতে পারি, তাই না? যদি ব্রেক করে বের হই এটা মানে হচ্ছে আমার যে সংখ্যাটা ইনপুট দেওয়া হয়েছিল ওইটা আসলে প্রাইম না। আর যদি পুরো ফর লুপটা রান করে একবারও ইফ এক্সিকিউট না করে, তার মানে আমরা বুঝতে পারবো যেটা ইনপুট দেওয়া হয়েছিল সেটা আসলে হচ্ছে একটা প্রাইম সংখ্যা। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি যখন ফর লুপটা রান করে চলে আসছো এই জায়গা থেকে, তাহলে তুমি কিভাবে বুঝতে পারবা যে আমার কি ফর লুপটা পুরাটা এক্সিকিউট করছে নাকি আমি ব্রেক করে চলে আসছি? এই জিনিসটা বোঝানোর জন্য একটা কনভেনশন হলো ফ্ল্যাগ ভ্যারিয়েবল ইউজ করা। তো ফ্ল্যাগ ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে মানে এটা তুমি যা ইচ্ছা ইউজ করতে পারো, আসলে এটার নামটা ফ্ল্যাগ দেওয়া হয় বাই কনভেনশন। তো ফ্ল্যাগ জিনিসটার কাজ হচ্ছে একটা সুইচ অন অফ করার মতো। তো ইনিশিয়ালি এখানে একটা ভ্যালু দিয়ে দেওয়া হয়, এখানে 0 দেওয়া হয়েছে, তুমি যা ইচ্ছা ভ্যালু দিতে পারো। পয়েন্টটা হচ্ছে যে যদি ইফটা এক্সিকিউট করে তাহলে আমরা ফ্ল্যাগ ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করে দিই। তো এগেইন বাই কনভেনশন আগে ফ্ল্যাগটাকে অফ করে রাখা হয়েছে, 0 দিয়ে আমি অফ বুঝাচ্ছি। আর যখন আমাদের ইফ স্টেটমেন্টটা এক্সিকিউট হবে তখন ফ্ল্যাগটাকে আমি অন করে দিচ্ছি, মানে 1 দিয়ে দিতেছি। তো আমরা যদি ফর লুপটা শেষ হওয়ার পর এখানে একটা শর্ট হ্যান্ড ইউজ করা হয়েছে, আমি একটু পরে বলতেছি, বাট এই ফর লুপটা শেষ হওয়ার পর আমরা যদি জাস্ট চেক করি ফ্ল্যাগের ভ্যালু কি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ব্রেক দ্বারা এক্সিকিউট হয়েছে নাকি ব্রেক দ্বারা এক্সিকিউট হয়নি। কিভাবে বুঝতে পারবো? যে যদি এই ইফ স্টেটমেন্ট এক্সিকিউট হয় তাহলে আমরা ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ করে দেই। তো যদি ফর লুপ শেষে ফ্ল্যাগের ভ্যালু 1 হয় তার মানে আমরা বুঝবো যে ইফ ব্লকটা এক্সিকিউট হয়েছে। কিন্তু যদি পুরো ফর লুপটা রান করে অর্থাৎ প্রাইমের জন্য, তাহলে ইফ ব্লকটা একবারও এক্সিকিউট হবে না। যদি ইফ ব্লক এক্সিকিউট না হয় তাহলে ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হবে না। তো ফ্ল্যাগের ভ্যালু আগে যা ছিল এখনো তাই থাকবে। তো পুরো ফর লুপটা শেষ হওয়ার পর আমরা যা চেক করবো ফ্ল্যাগের ভ্যালু। ফ্ল্যাগের ভ্যালুটা যদি 0 সমান হয় তার মানে ওই সংখ্যাটা হচ্ছে প্রাইম সংখ্যা, আর ফ্ল্যাগের ভ্যালু যদি 1 এর সমান হয় তার মানে ওই সংখ্যাটা হচ্ছে প্রাইম না। আইডিয়াটা কি বোঝা গেছে কেন ফ্ল্যাগ ভ্যারিয়েবলটা আমরা ইউজ করতেছি? না বুঝতে পারলে বললো। নাইস। সো এটা আসলে একটু ঘোরানো পেঁচানো, বাট আইডিয়াটা আই হোপ বোঝা যাচ্ছে যে কেন এটা কাজে লাগে। নেক্সট যে আইডিয়াটা সেটা হচ্ছে এমন, এই যে শর্ট হ্যান্ডটা ইউজ করা হয়েছে এটা আসলে কি বোঝাচ্ছে? তো আমরা আসলে একটা কথা বলছিলাম যে সিতে 0 হচ্ছে ফলস আর 0 বাদে যাবতীয় সব ভ্যালু হচ্ছে ট্রু হিসেবে কাউন্ট করে। ইফ এর মধ্যে সে আলটিমেটলি দেখে আমি কি একটা পজিটিভ ভ্যালু পেলাম নাকি নেগেটিভ, সরি 0 ভ্যালু পেলাম নাকি নন 0 ভ্যালু পেলাম। যদি নন 0 ভ্যালু পায় তার মানে সে আসলে সেটাকে মানে কি বলে ট্রু হিসেবে ধরে নেয়। সো এই কোডটা আমরা আসলে এইভাবে লিখতে পারতাম যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল টু 1 printf not prime else printf prime। এটা যদি লেখো সেটা কমপ্লিটলি ফাইন কোড, জাস্ট তোমাদের নতুন একটা সিনট্যাক্সের সাথে পরিচয় করানোর জন্য এখানে এভাবে লেখা হয়েছে যে যেহেতু আলটিমেটলি ইফ এর মধ্যে ভ্যালুটা ইম্পর্টেন্ট, কোন ভ্যালুটা আসছে, তো তুমি চাইলে ডিরেক্ট ভ্যারিয়েবলই এখানে ইউজ করতে পারো। ইন দ্যাট কেস এটা কিভাবে এক্সিকিউট হবে, সে দেখবে ফ্ল্যাগের মধ্যে কোন ভ্যালু আছে।
তো যদি ফ্ল্যাগের মধ্যে সে 1 ভ্যালু পায়, অর্থাৎ এখান থেকে এই ইফটা এক্সিকিউট করে ফ্ল্যাগের মধ্যে যদি 1 ভ্যালু থাকে, তাহলে দেখবে ইফ এর মধ্যে 1 আছে। তো 1 মানে কি ট্রু, তাহলে ইফ এর মধ্যে যেহেতু সে ট্রু পাইছে, তাহলে সে তখন প্রিন্ট করবে নট প্রাইম, এক্স্যাক্টলি আমরা যেভাবে চাচ্ছি। কিন্তু যদি ফর লুপটা পুরোটা এক্সিকিউট হয়, ইফটা একবারে এক্সিকিউট না করে, তাহলে ফ্ল্যাগের মধ্যে আগে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা সেখানে দেখবে। তো সেই যদি দেখে ফ্ল্যাগের মধ্যে 0 ভ্যালু আছে, তার মানে সে বুঝে নিবে এটা মানে হচ্ছে ফলস। তো যেহেতু এটা ফলস, তার মানে এই ইফটা এক্সিকিউট হবে না, অটোমেটিক্যালি কোড চলে যাবে এলস এর মধ্যে। তো ফ্ল্যাগের ভ্যালু 0 থাকা মানে আমরা বুঝতেছিলাম এটা একটা প্রাইম সংখ্যা, এলস এর মধ্যে এই জন্য লেখা হয়েছে এটা হচ্ছে প্রিন্টএফ প্রাইম। তো এই যে ফ্ল্যাগ, শুধু ফ্ল্যাগ দিয়ে যে আমরা কোডটা মানে করতে পারতেছি, এই আইডিয়াটা বুঝে নিয়ে কারো কনফিউশন? নাইস। সো এইটা হচ্ছে আমাদের একটা সোর্ট অফ শর্ট হ্যান্ড। তুমি চাইলে ওই ফ্ল্যাগ ইকুয়াল টু 1 যদি দেখো সেটাও ফাইন, বাট ডিরেক্ট যদি লিখতে চাও এটাও হচ্ছে কমপ্লিটলি ফাইন কোড। এরপর যেটা হচ্ছে মানে এটা হলো আমাদের মেইন প্রাইম সংখ্যাটা মানে বের করার জন্য আমাদের যে কোডটা। এরপর উপরে হচ্ছে আরেকটু কাহিনী করা হয়েছে, এগেইন এভাবে তোমরা যদি না করো সেটাও ফাইন, জাস্ট তোমাদের সিনট্যাক্সের সাথে পরিচয় করানো। তো এখানে আসলে একটু বলা হয়েছে যে যদি ইউজার কোনো একটা ইনভ্যালিড ইনপুট দেয়, যেমন যদি 0 দেয় বা 1 দেয় বা নেগেটিভ কোনো সংখ্যা দেয়, ইন দ্যাট কেস আমরা প্রিন্ট করতে চাই ইনভ্যালিড ইনপুট। কোশ্চেনে যদি বলা না থাকে তাহলে এইসব মানে ঝামেলা করার কোনো দরকার নাই, করলেও ফাইন, না করলে আরো ভালো, ঠিক আছে, কারণ ফিউচার টাইম ওয়েস্ট। এরপর মানে এখানে ইনভ্যালিড ইনপুট যেটা করা হলো, এইখানে তার এই পার্টটুকু আমরা আসলে বুঝতেছি ইনভ্যালিড ইনপুট ভালো কথা। তারপর লেখা হচ্ছে রিটার্ন 0। রিটার্ন 0 এর কাজটা হচ্ছে যে আমরা সবসময় কোডের নিচে রিটার্ন 0 লিখি। আচ্ছা, এখানে কিন্তু আমি ইন্ট মেইন, স্টুডিও এজ, তারপর লাস্টে রিটার্ন 0 এগুলো কিছু লিখি নাই, বাট এগুলো কিন্তু তোমার অবশ্যই লিখতে হবে। আমি জাস্ট কোড স্নিপেটটা দিচ্ছি যে মেইন কোডটা কিরকম হবে, বাট রেস্ট অফ দ্য থিংস অন্য সব প্রোগ্রামে যেভাবে লিখি এগুলা তো কিন্তু সেভাবে লিখতেই হবে, আমার মনে হয় এটা তোমরা বুঝতেছো। তো এইখানে শুধু নিচে রিটার্ন 0 না, এই জায়গাতে আমরা একটা রিটার্ন 0 লিখছি। রিটার্ন 0 এর কাজটা হচ্ছে কোড যখন এই রিটার্ন 0টা দেখতেছে, ও এটা মানে বুঝতেছে তুমি এই ফাংশনটা থেকে 0 ভ্যালু রিটার্ন করতে চাও। সো আমাদের মেইন ফাংশন যেটা মানে যেটা আমরা ইন্ট মেইন লিখি, তার রিটার্ন টাইপটা থাকে ইন্টিজার। এই জন্য আমরা এখানেও সবসময় 0 ভ্যালুটা ইউজ করি, ঠিক আছে। তো এখানে যখন রিটার্ন 0 দেখতেছে, এটা মানে সে বুঝতেছে তুমি এই জায়গাতেই তোমার ফাংশনটাকে স্টপ করতে চাও। সো যদি কোডটা হচ্ছে এই রিটার্ন 0টা দেখে, সে এখানেই প্রোগ্রামটা স্টপ করবে এবং ওই যে প্রসেস রিটার্ন 0 এরকম টাইপের একটা লেখা আসছে, সেই লেখাতে সে তোমাকে নিয়ে যাবে। তো যদি রিটার্ন 0 বা রিটার্ন এরকম কথা থাকে, এর নিচের কোনো কিছু আর এক্সিকিউট হবে না, এই জায়গাতেই আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সো এই আইডিয়াটা বা ওভারঅল আইডিয়া যে কোনো কিছু নিয়ে যদি কারো কোশ্চেন কনফিউশন থাকে বলতে পারো। যে কোনো কোশ্চেন ফাইন, একটু ইনফরমেটিভ হয়ে গেছে, বাট না বুঝতে পারলে বলো। নাইস। সো যদি বুঝে যায় তাহলে তো খুবই ভালো। তো এটা ছিল হচ্ছে আমরা প্রাইম সংখ্যা বের করার জন্য যেভাবে কোডটা করতে পারি সেটা। সেকেন্ড আরেকটা প্রবলেম আমরা দেখি, সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজের সাথে কি আমরা পরিচিত ভাই? দুই থেকে আমরা শুনছি জি ফিবোনাকি স্যার। সিরিজ। নাইস। হ্যাঁ, এইটার সাথে আসলে পরিচিত হওয়ার কথা, সবাই মোরালেস আসলে জানি। তো এই সিরিজটার মানে বিশেষত্ব কি? এটা হচ্ছে এটার যে কোনো সংখ্যা মানে এই সিরিজের যে কোনো টার্মটা হচ্ছে তার প্রিভিয়াস দুইটা টার্মের যোগফল। তো 2 হচ্ছে 1 আর 1 এর যোগফল, 3 হচ্ছে 1 আর 2 এর যোগফল, 5 হলো 2 আর 3 এর যোগফল, এন্ড সো অন। তো পয়েন্টটা হচ্ছে তাহলে সবাই যদি আগে দুইটা টার্মের যোগফল হয়, তাহলে প্রথম দুইটা টার্ম তারা আসলে কিসের যোগফল? যেমন 0 এটার জন্য আসলে দুইটা টার্ম নাই, 1 এর জন্য জাস্ট একটা টার্ম আছে, আর কোনো টার্ম নেই। তো ফিবোনাকি সিরিজ আসলে প্রথম দুইটা টার্ম দিয়ে দেওয়া থাকে, যে প্রথম টার্মটা হচ্ছে 0, পরের টার্মটা হচ্ছে 1, এবার রেস্ট অফ দ্য টার্মস তুমি হচ্ছে এই দুটা থেকে বের করে নিয়ে আসতে পারবা। এগুলো আসলে বলা হয় বেস কেস, ঠিক আছে। তো কোশ্চেনটা হচ্ছে তোমাকে কোনো একটা মানে টার্মের নাম্বার দিয়ে দেওয়া হবে, যে মনে করো নাম্বার দেওয়া হলো 6। ইন দ্যাট কেস তোমাকে এই নাম্বার গুলা হচ্ছে প্রিন্ট করতে হবে। তো যদি 6 দেয়, তাহলে আপ টু 6 টার্মস তোমাকে হচ্ছে এই নাম্বার গুলো প্রিন্ট করতে হবে। তো এখানে আসলে দেখো 6ই আছে, মানে 6টা নাম্বার আছে। তো ইউজার যদি 6 ইনপুট দেয়, তোমাকে আউটপুট দিতে হবে 0 1 1 2 3 5 এমন কিছু একটা। তো এই কাজটা আমরা আসলে কিভাবে করতে পারি, এটা হচ্ছে আরেকটু মানে মনে করো ঝামেলার প্রবলেম, বাট এগেইন খুব একটা ঝামেলার না। যদি আমরা একটা মানে অ্যালগরিদম বিল্ড আপ করতে পারি যে এইভাবে আমরা চিন্তা করতে চাই, ইন দ্যাট কেস এটা আসলে খুবই করা পসিবল। এটার অ্যালগরিদম বিল্ড আপটাও আসলে এগেইন মানে তোমাকে আগে ইনটিউশনটা দাঁড় করাতে হবে যে আমরা কিভাবে চিন্তা করতেছি। সো বলে দেওয়া হয়েছে প্রথম দুইটা টার্ম তুমি আগে থেকে জানবা। সো 0 আর 1 এই টার্মটা তুমি আগে থেকে জানো।
তাহলে আমি যদি একটু এখানে নিয়ে আসি, 0 আর 1 এই দুটো টার্ম তুমি আগে থেকে জানো। তুমি থার্ড টার্ম এই যে 1টা, এই 1 তুমি কিভাবে বের করো? 0 আর 1 কে যোগ করে। এরপরে এই যে 2টা, এটা তুমি কিভাবে বের করো? এইখানে যে 1টা আছে মানে এই যে সেকেন্ড টার্মটা, হ্যাঁ সেকেন্ড টার্মটা, এই টার্মটাকে তুমি হচ্ছে ফার্স্ট টার্ম হিসেবে কল্পনা করো, আর যে রেজাল্ট তুমি পেলা সেটাকে সেকেন্ড টার্ম হিসেবে কল্পনা করো। এই দুটা টার্ম যোগ করে তুমি হচ্ছে আলটিমেটলি তার পরের টার্মটা পাও। সিমিলারলি এই টার্মটাকে মানে যে সেকেন্ড টার্মটা, এটাকে তখন তুমি আবার ফার্স্ট টার্ম কল্পনা করো, রেজাল্টটাকে সেকেন্ড টার্ম কল্পনা করো, এই দুটা যোগ করে তার পরের টার্মটা পাও। সেম কথাটা হচ্ছে এটার জন্য। এই আইডিয়াটা সবাই বুঝতে পারছো যে আমি মাত্র যেটা বললাম যে কিভাবে আমরা যোগটা আসলে করতেছি? রাইট, মানে এটা সোর্ট অফ স্ট্রেট ফরওয়ার্ড, তোমাদের সিরিজ থেকে আসে। এখন প্রবলেমটা হচ্ছে তাহলে এইটা আমরা কোডে নিয়ে আসবো কিভাবে? সো এটা আসলে বোঝা যাচ্ছে এটা কোনো একটা ইটারেটিভলি করতে হবে, যে ফার্স্ট ইটারেশনে আমরা হয়তো এটা বের করতে চাই, তারপরে এটা বের করতে চাই, তারপরে এটা বের করতে চাই এন্ড সো অন। সো এইটা মানে হচ্ছে যদি আমরা এইটার জন্য মানে তাহলে আমাদের কিরকম ভেরিয়েবল লাগবে? তো আমাদের ফার্স্ট টার্ম যেটা সেটার জন্য একটা ভেরিয়েবল রাখলাম, সেকেন্ড টার্মের জন্য একটা ভেরিয়েবল রাখলাম, আর যেহেতু আমি এই দুটা টার্মকে মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ আর বি কে যোগ করে আমি ফাইনাল আরেকটা ভেরিয়েবল রাখতে চাই, তো এটাকে আমার নাম দিলাম সি। তাহলে আমাদের প্রথম ইটারেশন, এটাকে আমি ইটারেশন 0 বলতেছি, তো ইটারেশন 0 তে আমরা আসলে কি চাই? সি এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো? এ আর বি কে যোগ করে, তাই না? সি ইজ ইকুয়াল টু, তাহলে যদি আমি এ প্লাস বি লিখি, ইন দ্যাট কেস আমার মানে এই টার্মটার ভ্যালু চলে আসবে, এ ওয়ানটা চলে আসবে। তাহলে এর পরের টার্মটা যদি পেতে চাই, আমাদের আইডিয়াটা ছিল এই জিনিসটাকে, এটা ছিল এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই বি এর যে ভ্যালুটা আছে সেটাকে আমরা এ তে কল্পনা করি, যেটা আমি সি তে পেলাম সেটাকে বি তে কল্পনা করি। তো এই কাজটা যদি আমরা করতে চাই, এটাকে আমরা কোডে কিভাবে করতে পারি? কেউ বলতে পারবো? b equal to c লিখে দিব বা এমন কিছু? এক্স্যাক্টলি এই যে জাস্ট তুমি যেটা চিন্তা করতেছো ওইটাই, আর কোনো ঝামেলাই নেই। সো এইখানে যেহেতু আমরা বি এর ভ্যালুটাতে এ তে বসাতে চাই, সো এটার জন্য লিখবো এ ইকুয়াল টু বি, তাহলে বি এর ভ্যালুটা এ তে অ্যাসাইন হয়ে গেল। সিমিলারলি তুমি মাত্র যেটা বললা যে বি এর মধ্যে আমি সি এর ভ্যালুটা বসাতে চাই, তাহলে জাস্ট আমি যদি বি ইকুয়াল টু সি লিখি, সি এর ভ্যালুটা আমার বি তে বসে গেল। আর এরপর ইটারেশন 1 এ সেম কাজটাই রিপিট হবে, যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, এ আর বি এর ভ্যালু যেহেতু আপডেট হয়ে গেছে, সো এই দুটা যোগ করলেই আমি আমার এই যে সি এর ভ্যালু যে 2 সেটা পেয়ে যাব। ইটারেশন 2 এ আমাকে সেম কাজটাই করতে হবে, যে এটার ভ্যালু আমি মানে এর জায়গায় আমি বি এর ভ্যালু বসাবো, বি এর জায়গায় সি এর ভ্যালু বসাবো, আর তারপর সি ইকুয়াল টু এ প্লাস বি হবে। তো এখন জাস্ট এই কাজটাই রিপিটেডলি করলেই আমরা আমাদের সলিউশনে পৌঁছা যাব। আইডিয়াটি সবাই বুঝতে পারছো যে কেন আমরা অ্যাসাইন করে করে কল্পনা করতেছি? নাইস। সো এটা যদি বুঝি, এখন হচ্ছে আমরা আমাদের একটু কোডটাই চিন্তা করি। সো কোডের মধ্যে বুঝতেছই দুইটা ভ্যারিয়েবল আছে এ আর বি, তাদেরকে আমি 0 আর 1 এ বলতেছি। আচ্ছা, সো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা বুঝতেছি ইটারেশন দিয়ে আমরা বুঝাচ্ছি ফর লুপ করে বা রান করবে। তো আমাদের কোশ্চেনটা মানে মনে করো ইউজার ইনপুট দিবে হচ্ছে 6 ইনপুট দিলে তোমাকে এই আউটপুটটা দেখাইতে হবে। তুমি দেখো এই যে 5 এর ভ্যালুটা তুমি 3 নাম্বার ইটারেশনে পেয়ে গেছো। তাহলে আমরা যে ফর লুপটা লিখবো, সেই লুপটার ইটারেশনটা কেমন করে হবে, মানে ইনিশিয়ালাইজেশন কত হবে, কন্ডিশন কি হবে, আর ইনক্রিমেন্ট কি হবে, কেউ বলতে পারবো? ইনিশিয়ালাইজেশন কত হবে যদি এই স্টেজে চিন্তা করি? 0 হবে স্যার। এক্স্যাক্টলি, তাই না? ইটারেশন 0 আছে, তো ইনিশিয়ালাইজেশন 0, এটা আসলে বোঝা যাচ্ছে এক এক করে বাড়ছে। তো আমার ইনক্রিমেন্টও i প্লাস প্লাস এরকম কিছু একটা হবে। কন্ডিশনটা কি হবে? ইনপুট দেওয়া হয়েছে 6, n এর ভ্যালু 6, আমাদের কয়টা ইটারেশন লাগে এই জিনিসটাকে কমপ্লিট করার জন্য, মানে 6টাকে পাওয়ার জন্য, 6তম টার্ন পাওয়ার জন্য? 3টা স্যার। 3টা ইটারেশন, রাইট? সো আমাদের ইউজার যখন 6 ইনপুট দেয়, আমাদেরকে এমন ভাবে i আর n এর রিলেশনটা লিখতে হবে যাতে 3 নাম্বার ইটারেশন পর্যন্ত এই লুপটা রান করে, এর বেশি যাতে রান না করে। তাহলে i আর n এটা রিলেশনটা কেমন দেওয়া যেতে পারে, মানে i এর ভ্যালু কত পর্যন্ত তাহলে আমি রান করতে চাই, n এর ভ্যালু যখন 6, আমি চাই ইটারেশন 3 এ শেষ হোক। n/2 যদি তুমি ফ্র্যাকশন করে ফেলো তাহলে একটু ঝামেলা আছে, কারণ স্যার n-2 n-2, রাইট? যদি ফ্র্যাকশন করো তাহলে কিন্তু তোমার সবসময় অর্ধেক অর্ধেক করে মিলে যাবে, এটা আসলে মানে সবসময় ট্রু না। যেমন যখন 7 হবে তখন চাই আমি 4 এ শেষ করতে, কিন্তু তুমি n/2 করলে তোমার 3 এ শেষ হয়ে যাচ্ছে। তো জি পয়েন্টটা স্যার। হচ্ছে, হ্যাঁ মানে এটা আসলে কোইন্সিডেন্স দিয়ে মিলে গেছে, সো ভালোই চিন্তা করছো,
বাট আরো দুই একটা নিয়ে চিন্তা করলে তখন আসলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বাট আরেকজন যেটা বললা এটাই আসলে যে আমরা আসলে চাই i এর ভ্যালুটা n মাইনাস 2, অর্থাৎ n থেকে 2 বাদ দিলে হয় 4, 4 এর থেকে ছোট হোক, তার মানে 3 এসে স্টপ হোক। এক্স্যাক্টলি এটাই করতে হবে যে i এর ভ্যালু 0, i এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করতেছি যে i এর ভ্যালুটা n মাইনাস 2 এর থেকে যাতে ছোট হয়। তো যখন আমরা ইটারেশনটা বুঝতেছি কয়বার ইটারেশন করতে হবে, আর এটা আমরা বুঝতেছি যে প্রতিবার আমরা চাই c ইকুয়াল টু a প্লাস b, অর্থাৎ এই যে দুটো ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করে দিছি এই দুটো ভ্যালু যোগ করে আমি c এর মধ্যে স্টোর করে রাখতেছি। আর এখন হচ্ছে আমরা যেটা মুখে মুখে চিন্তা করতেছিলাম যে আমরা এই ইটারেশনের মধ্যে ভ্যালুটাকে আপডেট করে ফেলবো, যে a এর নতুন ভ্যালু দিয়ে দিব, b এর নতুন ভ্যালু দিয়ে দিব, যাতে লুপটা ঘুরে যখন এই জায়গাটায় আসবে যাতে আপডেটেড ভ্যালুগুলো যোগ হয়ে আমাকে নতুন c ভ্যালু দেয়। তো আমি যদি ভ্যালু আপডেট করতে চাই, আমরা কি বলছিলাম, a তে আমরা b এর ভ্যালু নিতে চাই, তো আমরা লিখবো a ইকুয়াল টু b, আর b তে আমরা c এর ভ্যালু নিতে চাই, তাহলে আমরা লিখবো b ইকুয়াল টু c। জাস্ট এই আইডিয়াটাই আমরা কোডে লিখলাম। যখন তুমি এভাবে দাঁড় করা ফেললা, এখন দেখো 0তম ইটারেশনে c এর ভ্যালু হবে 1, 0তম ইটারেশনে তুমি ভ্যালু আপডেট করে ফেলছো, সো লুপটা ঘুরে যখন 1 হবে 1তম ইটারেশনে, তখন 1 যোগ 1 হয়ে c এর মধ্যে আসবে 2, ওই ইটারেশনে আবার ভ্যালু আপডেট হয়ে যাবে, ঘুরে যখন ইটারেশন 2 এ যাবে আবার 1 যোগ 2 হয়ে ভ্যালু হবে 3 এন্ড সো অন। তো এক্স্যাক্টলি আমরা যেভাবে চিন্তা করতেছিলাম সেই স্টাইলে হচ্ছে আমরা কোডটাই বুঝে নিয়ে আসছি। এবং এখানে জাস্ট একটু কাহিনী করা হয়েছে, কারণ কোশ্চেন আসলে বলা হয়েছিল 6টা টার্ম পর্যন্ত প্রিন্ট করতে, তো প্রিন্টের জন্য এই জায়গাতে আমরা c এর ভ্যালু প্রিন্ট করে দিছি, আর প্রথম দুইটা টার্ম হচ্ছে আমরা আগেই প্রিন্ট করে রাখছি। তো এইটার বেসিস হচ্ছে এক্স্যাক্টলি আমরা মানে একটু আগে যেটা বললাম সেই কারণটাই আসলে এখানে করা হয়েছে। সো ওভারঅল ফিবোনাচি সিরিজ নিয়ে কারো কোনো কোশ্চেন কনফিউশন, যে কোনো কোশ্চেন ফাইন? নাইস। সো যদি আমরা বুঝতে পারি, আমরা আসলে তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। এখানের মধ্যে আরেকটা ছোট কোড আছে, সেটা হচ্ছে তোমার ASCII ভ্যালু থেকে কিভাবে তুমি প্রিন্ট করতে পারো, এটা নিয়ে আমি খুব একটা ডিসকাস করলাম না, বাট নেক্সট ক্লাসে শুরু আমি এখান থেকেই করবো। তো স্লাইডে আমি পুরোটা ইনশাআল্লাহ শেয়ার করে দিব, তো সবাই এই কোডটা একটু দেখে নিও, কারণ এটা একদম প্রথমে গ্রাস করতে একটু কনফিউশন লাগতে পারে। এই কোডটা সবাই একটু নিজেদের পিসিতে বা নিজেরা যেভাবে করি সেভাবে একটু এক্সিকিউট করে ট্রাই করো যে কেমন আউটপুটটা আসে, ঠিক আছে, এবং এটা মেক সেন্স করে কিনা। এরপর হচ্ছে আমরা নেক্সট যখন ডিসকাস করবো তখন ইনশাআল্লাহ জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। তো সোফার আজকে আমরা যেগুলো পড়ছি সেগুলো কোনো কিছু নিয়ে কারো কোনো কোশ্চেন কনফিউশন? ওকে, তো কারো সবাই যদি মোটামুটি ক্লিয়ার থাকি, বাইরের প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ইউর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন, এটা একটু পর পর আসতেছে, এটা কিভাবে ফিক্স করা যায়? এটা তুমি আইদার ওই যে কেএম স্পিসও আছে, মানে কিছু আছে তোমার ইয়া জিনিস